জীবনে কখনো হাঁস বাছি নাই, তো মায়ের কাছ থেকে কীভাবে হাঁস বাছতে হয় তাই তাই আজকে শিখলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। এখানে হচ্ছে আমার মা বসে বসে হাঁস বাছতেছিল, তো আমি দেখতেছিলাম যে হাঁস কীভাবে বাছে, কারণ আমি কখনো হাঁস বাছি নাই। আমার মা হচ্ছে রুমে বসে হাঁস বাছতেছিল, কারণ রান্নাঘরে অনেক গরম আর হাঁস বাছতে অনেক সময় লাগে, এটা তো সবাই জানেন। তো এই জন্য আমি বললাম যে রুমে এসে বসে বাছছো, কারণ ফ্যানের নিচে ভালো লাগবে, কারণ আবার তাড়াতাড়ি হয়ে যাবে। আর রান্নাঘরে একটু অন্ধকার, লাইট অন করলেও দেখা যাচ্ছে ভালোভাবে দেখা যায় না। তো এই জন্য রুমে বসে বসে হাঁসটাকে বাছতেছিল, আমি আবার বসে বসে ভিডিও করতেছিলাম আর দেখতেছিলাম যে হাঁসের মধ্যে আসলে কত ছোট ছোট যে গ্যাস বলে এগুলো থাকে, এগুলো হচ্ছে ভালো করে পরিষ্কার করতে হয়, নইলে কিন্তু হাঁসের মাংস খাওয়া যাবে না। তো আমার মা একটা একটা করে এগুলো ভালো করে দেখতেছিল। তো অবশ্য উচিত ছিল আমার আমার নিজেরও বাছা, কিন্তু আমি আসলে আমার ধৈর্য কম, আমি বসে বসে যে ধৈর্য নিয়ে খুঁটায় খুঁটায় যে বাঁচবো এরকম ধৈর্য হচ্ছে আমার নাই। তো আমি এই জন্য বইসা বইসা দেখতেছিলাম। তারপরে হচ্ছে এই যে বাঁচতেছে বাঁচতেছে, মানে এটা হচ্ছে মানে এত সময় লাগছে, এটার আরও প্রসেসিং আছে, শুধু এই পর্যন্তই না, হাঁস বাছার আরও অনেক প্রসেসিং আছে, তো এইগুলো তো আরও বাকি আছে। তো এইটা এখানে বা মাত্র মানে যে ছোট ছোট যে ফোর বলে, যে গ্যাস বলে, এগুলা হচ্ছে কমাই মানে বাঁচতেছিল। যাই হোক, আমার কথায় কিন্তু অনেক ভুল আছে, আমি আসলে অনেক সময় বাংলা কথাও মানে সব কিছু ক্লিয়ারভাবে বলতে পারি না, মানে ভুল হয়ে যায়, কারণ অনেক টাইম বাহিরে থাকি, তো এই জন্য ওইখানের ভাষা মানে বলতে বলতে তো বাংলাদেশে দেখা যাচ্ছে অনেক কথা আমি মানে হয়তো বা মনে আসে কিন্তু মুখে উচ্চারণ করতে পারি না, ভুল হয়ে যায়। তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তারপরে এই যে ওই গ্যাসগুলাকে বের করে হাঁসটাকে পরে হলুদ দিয়ে মনে হয় মাখাইছিল মেবি। তো হলুদ দিয়ে হাঁসটাকে মাখাইয়া ভালোভাবে এভাবে ডলে তারপর আবার চুলার মধ্যে পুড়ছে, দেখেন হাঁসের কালারটা কিন্তু হলুদ হয়ে আছে। তো আমি মাকে জিজ্ঞেস করলাম যে হলুদ হয়েছে কেন, তো বলতেছে যে এটাকে হলুদ দিয়ে মাখাইছি। তো হাঁস নাকি এভাবে বেছে হলুদ দিয়ে মাখাইয়া পুড়লে নাকি অনেক ভালো হয়। তা আমি আবার কি করতেছিলাম, বিছানার উপরে উঠাইয়া এটাকে একটু দেখতেছিলাম যে আসলে কোথাও ফোট্টোর আছে কিনা। তো মা বলতেছে যে নাই। তারপরে হচ্ছে এইভাবে আমার মা আবার নিচে নামাইয়া এই যে হাঁসটাকে ভালো করে ডলে ডলে দেখতেছিল যে এটার কোনো ফোর আছে কিনা, কারণ যদি খাবারের সময় একটা ফোর পাওয়া যায় তাহলে মনে করেন খাবারের রুচিটাই উঠে যাবে, ওইটা তো আমি আর খাবই না। আমি হচ্ছে অনেক মানে মানুষ, খাবারের আশেপাশে যদি আমি একটা আমার পোকা দেখি তারপর ওই খাবার আমি মানে খাই না, এরকম অবস্থা। তো এই জন্য আবার ভালো করে আমার মাকে বলতেছিলাম যে ভালো করে চেক করে দেখো যে আবার ফোর যদি থাকে, তো বলতেছে না নাই আমি দেখতেছি, এই জন্য আমার মা ভালোভাবে দেখতেছিল। এখন হচ্ছে হাঁস কাটার পালা। তো এই যে এভাবে কাটতেছে, এখন প্রথমে হচ্ছে পাগুলো কাটে নিল। যাই হোক, আমি এত ডিটেলসে কেন বলি, আপনারা তো সবাই জানেন যে হাঁস কিভাবে কাটতে হয় বাছতে হয়। তো আমার ভিডিওটা অনেক লং হয়ে গেছে, কিছু করার নাই, আমি এই ভিডিওটা শ্যুট করে রাখছি, ভবিষ্যতে কাজে লাগবে। হাঁস কীভাবে বাছতে হয় আমি হচ্ছে ভিডিও দেখে দেখে হয়তো বা বাছতে পারবো। তো এই জন্য ভিডিওটা লং করার উদ্দেশ্য হচ্ছে এটা। তারপরে হচ্ছে এই যে হাঁস কাটা শুরু করতেছে। হাঁস কিন্তু অনেক শক্ত, কাটতে অনেক কঠিন। তো আমি মাকে বলতেছিলাম যে কাটতে কষ্ট হইতেছে, বটি কি ভালো না? তো বলতেছে না, নতুন বটি এটা। তা আরেকটা কথা হচ্ছে, আমি এই যে বটি দিয়ে কোনো কাজ করতে পারি না, আমার এই যে চাকু দিয়ে কাজ করে অভ্যাস, তো আমি চাকু ছাড়া কাজ করতে পারি না। এই বটি দিয়ে কাজ করতে গেলে আমার মনে হয় যে আমার হাত কেটে যাবে, এরকম মনে হয়। তো অভ্যাস হয়ে গেছে চাকু দিয়ে কাজ করার, এই জন্য সবসময় চাকু দিয়ে ওখানে মাছ মাংস সব কিছু আমি কাটি। ওখানে তো মনে করেন বটি নাই, সবসময় এই চাকু দিয়েই করতে হয়, তো ওই চাকু দিয়ে করতে করতে অভ্যাস হয়ে গেছে। তো এই জন্য আমি বটি দিয়ে কোনো কাজ করতে পারি না। আর অবশ্য দেশে আসার পরে আমি কিছু করিও না, শুধু খাই আর ঘুমাই, আর এই যে ফোনে আপনাদের জন্য একটু একটু ভিডিও বানাই, এই আর কি আমার কাজ। তারপরে এই যে আমার মা অনেক কষ্ট করে পোছায় পোছায় কাটতেছিল, কাটার পর আবার মানে ভালো করে দেখতেছিল যে আরও ময়লা আছে কি না, তো চেক করতেছিল মোট কথা আর কি।
তারপরে এই যে কি বলে পিস পিস করে কেটে নিল, এখন এটাকে আবার ছোট ছোট করে পিস করবে। তো পিস আসলে মুরগির মাংস হোক, যে কোনো মাংস মনে করেন যে বড় বড় পিস করে রান্না করলে ভালো লাগে না। ছোট ছোট করে পিস করে যদি আপনি মাংস রান্না করেন তাহলে মাংসের ভিতরে মশলাটাও ভালো ঢুকে, আবার ওই মাংস খেতেও ভাল লাগে। কারণ ছোট পিসের মাংস আসলেও খাইতে ভাল লাগে। তো আমার মা আবার কাটতেছিল আর আমাকে জিজ্ঞেস করতেছিল যে এটা কি এতটুকুই থাকবে, না আরও বড় করব না ছোট করব এরকম। পর আমি বলতেছিলাম যে না, বেশি বড় করো না, আবার বেশি ছোট করো না, মিডিয়াম সাইজের কাটো, যাতে করে 2 পিস খেলেই হয়ে যায়, এত ছোট ছোট আবার করতে হবে না। তো আসলে আমি শুনেছি যে হাঁসের মাংস ছোট ছোট পিস করে কাটলেই ভালো হয়, যখন মশলা দিয়ে কষায় তখন হাঁসের মাংসটা অনেক সফট হয়ে যায়। আর হাঁসের মাংস মনে হয় অনেক সময় নিয়ে রান্না করতে হয়, লেয়ার মুরগির মতো। কারণ এটা তো শক্ত, মানে রান্না করতে মানে একটু সফট হতে দেরি লাগে। তো আমি আবার মাকে বললাম যে যখন হাঁসটা রান্না করবা একটু লেবুর রস দিও, তাহলে যে মানে হাঁসের যে একটা গন্ধ আছে এটা চলে যাবে। তো বললো ঠিক আছে দিবনে। আমি আবার অনেককে দেখেছি যে হাঁসের মাংস আগে মশলা দিয়ে মাখায় রাখে তারপরে রান্না করে। যাই হোক, এখানে আমার মা এই যে কাটাকাটি করতেছিল। তারপরে হচ্ছে এখানে আমি রান্নাঘরে আসলাম, এসে দেখি যে আমি অনলাইনে দেখছিলাম যে খোলা জালি পিঠা বলে নোয়াখালীর। তো ভাবির বাসা নোয়াখালী, তো বাংলাদেশে যখন আসছি তখন ভাবিরা বললাম যে নোয়াখালীর যে খোলা জালি পিঠা আছে ওইটা আমাকে বানাইয়া খাওয়াবেন, হাঁসের মাংস দিয়ে ওই পিঠা খাবো। তো বললো ঠিক আছে। তো ভাবি করছে আগে গুঁড়িগুলাকে কি ডিম 2টা ডিম দিছে আর হালকা গরম পানি করে গুঁড়িগুলো লবণ দিয়ে তারপরে গুঁড়িটা গুলায় রাখছে। তারপরে হচ্ছে পিঠা অনেকক্ষণ গুলায় রাখা পরে ওই যে গরম গরম ভেজে খাইতে হয়। তো ভাবি বানাইতেছিল, আমি আবার দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম যে আসলে কেমনে বানায়, শিখা রাখি যে ভবিষ্যতে কাজে লাগবে। তো এই যে আমাকে দেখাইতেছিল ভাবি যে এইভাবে পাতলা করে এইভাবে গোলাইতে হয়, আর এইভাবে ফ্রাই প্যানে দিয়া অনেককে আমি দেখছি যে মানে চিতই পিঠের যে খোলা ওইটাতেও বানায়। তো ভাবি বলতেছে যে ওইটার থেকে ফ্রাই প্যানে দিলে ভালো হয়, কারণ ওই খোলাতে অনেক সময় লেগে যায় আর ফ্রাই প্যানে দিলে লাগবে না একদম। অনেকটা দেখা যাচ্ছে প্যানকেক আছে না, প্যানকেকের মতো। তো আমি আবার দাঁড়ায় দাঁড়ায় একটু দেখতেছিলাম ভিডিওতে, একটু করে রাখলাম যে ভবিষ্যতে যদি কখনো বানাই তাহলে এইসব ভিডিও দেখে বানানো যাবে। তো যাই হোক, এখানে হচ্ছে ভাবি বানাইতেছিল যে খোলা জালি পিঠা, খোলা জালি পিঠা না খোলা জাল পিঠা, যাই হোক একটা হইলেই হয়, নামটাও ঠিক মতো বলতে পারি না। অনলাইনে সবসময় সবাইকে দেখতাম যে শীতের দিনে হাঁসের মাংস দিয়ে আর এই খোলা জাল পিঠা দিয়ে হচ্ছে খায়। তো এটা নাকি নোয়াখালীর একটা পিঠা, মানে নতুন জামাইকে এই পিঠাটা খায়। আর নোয়াখালীর মানুষ হচ্ছে একসাথে হচ্ছে 10 কেজি 15 কেজি করে আওলা চাউল, এগুলা পিঠার চাউল ভাঙায় রাখে, তারপরে এগুলো আবার নতুন জামাইদের বানায় বানায় খাওয়ায় আসলে। তো এগুলো নিয়ে গল্প করতেছিলাম। তারপরে এখানে দেখলাম যে আমার মা হচ্ছে মুরগি আনছে, ব্রয়লার মুরগি। তো আমি আমার মা বাহিরে গেছিলাম, তো ওখান থেকে আসার সময় হচ্ছে ব্রয়লার মুরগি নিয়ে আসছিলাম। আমি আবার এই যে খাবো, কাবাব খাবো, শিক কাবাব, তো বাসায় বানাবো। এর জন্য আমার মা মুরগি 2 কেজি একটা নিয়ে আসলো আর বলতেছিল যে এটা কিভাবে কাটবো। তো আমি বললাম কাটার দরকার নেই, এমনি রাখো, আমি যখন বানাবো আমি আমার মন মতো পিস করে নিব। তারপর ওখানে মা মুরগি কাটতেছিল, এখানে আমি হচ্ছে একটু বসলাম ক্যামেরার সামনে। তো ভাবলাম যে ক্যামেরার সামনে একটু বসি, যেহেতু আর কোনো কিছু দেখানোর মতো নাই, একটু বসে বসে গল্প করি আর হচ্ছে 7 আপ খাই। তো ওইদিকে ভাবি হচ্ছে পিঠা বানাচ্ছিল, ওইদিকে মা মুরগি কাটতেছিল, আর এদিকে আমি সোফার উপরে বসে বসে হচ্ছে 7 আপ খাচ্ছিলাম না পান করছিলাম, যেটা আচ্ছা পান করতেছিলাম। হ্যাঁ, এটা তো খাবার না যে খাবো, এটা পান করতে হয় যেহেতু এটা লিকুইড জিনিস। তারপরে হচ্ছে আমি 7 আপ পান করতেছিলাম আর ওইখানে হচ্ছে আমার মামাতো বোনের সাথে একটু কথা বলতেছিলাম। তারপরে মোট কথা ছিল আমি হচ্ছে মানে ছবি তুলতে চাইছিলাম, এর জন্য আমি স্ট্যান্ডে ফোনটা সেট করছি। সেট করার পরে ভাবলাম যে যাক একটু ভিডিও করি। তো এখানে আমি আবার একটু মনে করেন ক্যামেরার সামনে আইলে তো একটু ডং করতেই হইবে না, ঢং না করলে তো আর হইবে না। তো মোট একটু একটু ডং করতে আসছিলাম আর হাসতে আসছিলাম। তো আমার মামাতো বোন আবার পাশের থেকে আমাকে দেখতেছিল। এখন আমি কি কমো না কমো কিছুই খুঁজা পাইতাছিলাম না, এর লেগে কিছুই কইতাছিলাম না। তারপরে লাস্টে ভাবলাম যে এখন তো ক্যামেরাটা অফ করে দিমু, তাহলে একটু কই কথা। তখন আমি কইতাছিলাম যে
যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, কারণ নতুন ইউটিউবে এসেছি, অনেক ভুল ত্রুটি হতেই পারে, আস্তে আস্তে হয়তো বা আপনাদের সাপোর্ট পেলে এগুলো শুধরে নিব। তো কষ্ট করে ভিডিও বানাই, যদি আপনাদের সাপোর্ট না পাই তাহলে হচ্ছে মন খারাপ লাগে। তো অবশ্যই সাপোর্ট করবেন, পাশে থাকবেন সবাই। তো এটাই নিয়ে কথা বলতেছিলাম। তারপর রাতের বেলা হচ্ছে এই তো হাঁসের মাংস রান্না করছে। হাঁসের মাংস দিয়ে দেখা যাচ্ছে খুব তেল না, আসলে হাঁসটাতে অনেক তেল ছিল। তো এই আমি আমার মাকে বলতেছিলাম যে তেলালাই দিও না, কারণ বেশি তেল আমি খাই না, আমি তেল কম খাই, তেল লবণ ঝাল এগুলো আমি অনেক কম খাই। তো আমার মাই যে আমাকে দিল প্লেটে, তারপরে ওই যে আমার পিঠার সাথে আমি আবার একটু নিয়ে একটু ভিডিও নিলাম। আসলে আমরা ঘরেই খাই বিছানার উপরে, আমি বিশেষ করে আমি বিছানার উপরে খাই আর সবাই নিচে খায়। তারপরে হচ্ছে এটা হচ্ছে সন্ধ্যার সময় একটা নাস্তা বানাইতেছিল আমার মা। আমি যে অনলাইন থেকে হচ্ছে ঝালমুড়ি মশলা কিনছি, তো এটা দিয়ে আমার মা নাস্তা বানাইতেছিল। এখানে বানাইতেছিল হচ্ছে পেঁয়াজু আর ওই যে বুট ভুনা করছে। তো এটা দিয়ে আর ওইখানে হচ্ছে আমার বোন ওই যে ফোন করছে, ওর সাথে ভিডিও কলে কথা বলতেছিল আমার মা, আর হচ্ছে এই এগুলো বানাইতেছিল। তো আমি আবার এসে দেখি যে আমার মা এগুলো বানাইতেছে, তো ভাবলাম যে একটু ভিডিওতে ধারণ করে রাখি, কারণ দেশে আসলে মনে করেন যে একটা গাছের পাতা দেখলো সব এটা ভাল লাগে। এটা যারা বাহিরে থাকেন তারাই বুঝবেন এই ফিলিংসটা, এটা কিন্তু সবাই বুঝবেন না। ঠিক আছে, যখন প্রবাস থেকে মানুষ দেশে আসে তখন দেশের যদি একটু মাটিও দেখে তারপরও তাদের কাছে ওইটা অনেক ভাল লাগে। তো সেম আমিও যেটা দেখি সেটাই ভিডিও করে রাখি। তারপরে এখানে আমার মায়ের যে পেঁয়াজগুলো ভাজতেছিল, এখানে হচ্ছে বুট ভুনা করে রাখছে। তো এগুলা হচ্ছে মা খাবে, এগুলা মানে খাবো রাতে। আসলে রাতে এগুলা খেয়ে তারপরে আর কোনো খাবারই খাওয়া হয় না, আমি এগুলোই খাই। তারপরে আমি আবার এখানে ডাইনিং টেবিলে চলে আসলাম। আসার পরে যে আচারের ইটা আমি আচার না, ঝালমুড়ি মশলার ইয়াটা বের করে আমি আমার মাকে বলতেছিলাম যে যখন মা খাবা এটা কিন্তু দিতে ভুলো না। তারপরে এখানে রুমে আসলাম, আসার পরে যে আমার মা আমাকে 3টা পেঁয়াজও দিছে, বলতেছে তুই এমনি খা। তো আমি বসে বসে পেঁয়াজও খাইতেছিলাম আর দেখতেছিলাম আমার মা হচ্ছে মুড়ি মা খাইতেছে। তো এখানে যে পেঁয়াজও নিছে, মানে দেখতে পারতেছেন পাতিলার মধ্যে মা খাইতেছে। ঠিক আছে, তো বল আছে, বলের মধ্যে আমার মা নেয় নাই। মনে করেন যে যেখানে রাত সেখানে কাইত, আমাদের ফ্যামিলিটা হচ্ছে এরকম, সামনে যেটা পাইবো সেটা দিয়ে করা শুরু করে। আর আমি ওইরকমভাবে ভিডিও বানাই, কারণ এত গুছাই গুছাই দেখার কিছু নাই। তো এখানে আমার মা ওই যে মশলাটা ভালো করে ঝাঁকাই নিতেছিল, কারণ উপরে তেল আর নিচে মশলা ছিল, এর জন্য এটাকে ঝাঁকাই নিতে হবে। তো ঝাঁকাই নিতেছিল আর এই যে পেঁয়াজটাকে মানে ম্যাশ করে নিতেছিল, তারপর বুট দিয়ে দিল। এটাকে এখন সম্পূর্ণ মাখাইয়া তারপর মুড়ি ঢেলা দিবে। তবে ঝালমুড়ি মশলাটা আমি একটু রিভিউ দিই, আমার কাছে ভালো লাগে নাই, কারণ এখানে সরিষা ছিল, হ্যাঁ সরিষা বাটা দেওয়া হয়েছিল এই মশলাটাতে। তো এর জন্য আমার ভাল লাগে না। আমার মাও বলতেছে যে এটা একটু টক টক লাগে, মানে আচারের মতো, অতটা ভাল লাগে নাই। যাই হোক, কিন্তু শুটকিটা অনেক মজা আছে, আমি আপনাদের সাথে রিভিউ দিয়ে দিলাম। এখন যদি কেউ কিনতে চান তাহলে অবশ্যই ফেসবুক পেজে গিয়ে আচারি লিখলেই পেজটা চলে আসবে, ওখান থেকে আপনারা কিনতে পারেন। তো অনেক প্রশংসা শুনতাম, এর জন্য নিয়েছিলাম। শুটকিটা ভালো লেগেছে, আর আচারের মশলাটা ভাল লাগে নাই। সরি, আচারের মশলা কেন বলতেছি বারবার, এটা হবে হচ্ছে ঝালমুড়ির মশলা। সবার হচ্ছে মুখের রুচি তো এক হয় না, তাই না? তো আমার কাছে ভাল লাগে না, হয়তো বা আপনার কাছে ভালো লাগতেও পারে, তাই না? তারপরে এখানে সব কিছু দেওয়া হয়েছে, এখন মুড়ি ঢেলে দিচ্ছে আমার মা। তো মোট কথা হচ্ছে এতগুলা মুড়ি মাখাইয়া তো আমাকে অনেকগুলা দিছে, এখন আমি ওগুলো আর খাইতে পারি নাই। লাস্টে কী করবো, আমি আবার গিয়ে আমার নানিকে দিয়ে আসলাম 4তলায় মামিদের ঘরে। তারপরে শেষে এত মুড়ি কি খাওয়া যায়, আর বেশি মুড়ি খেলে হচ্ছে গ্যাস হয়। তারপরে এই যে মাখাইতেছে। তো আমার এখানে হচ্ছে মুড়ি মাখাইলে আলগা কাঁচা পেঁয়াজ মরিচ দিয়ে মাখাইলে ভাল লাগে। তো ওগুলা কিছু দেওয়া হয় নাই, ওই আলগা মানে কাঁচা পেঁয়াজ মরিচ দিলে একটা ঘ্রাণ লাগে, খাইতেও ভাল লাগে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।